ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলুম। হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঘন ঘন বিদ্যুতের ঝলক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল। মনমরা হয়ে বসে রইল। সন্ধ্যের থেকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছে। একটু পরেই পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলো। আমাকে দেখেই বলল, এ কি রে পুটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? ধুস, ফুটবল ম্যাচটাই তো পণ্ড হয়ে গেল। তাতে কি হয়েছে? ঝাঁপুইতলা বনাম কাঁকড়ুহাটির খেলা ছিল। ও খেলা কি দেখার যোগ্য? চল বেরিয়ে পড়ি। কোথায়? ফেরার সময় শর্টকাটে সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবি নি পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠী মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলে ছোট মামা? তুই একটা বোকার বোকা। বিদ্যুতের ছটায় দেখলুম না, সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে। চল কুড়িয়ে আনি। কিন্তু ছোট মামা, বাগানে ভোলা আছে যে। ভোলা সাংঘাতিক লোক। মোদা বলছিল সিঙ্গি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন। দেখতে পেলেই। ভোঁদা তোর চেয়েও বোকা। সিঙ্গি মশাই বন্দুক দেবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুঁড়তে জানে। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। নে নে ওঠ, দেরি করা ঠিক নয়। বন্দুক না পেলেও ভোলা কিন্তু খুব সাংঘাতিক লোক ছোট মামা। ওর গোঁফ আর চোখ দুটো দেখলেই আমার ভয় করে। ভোলা এতক্ষণে খেতে গেছে, চলে আয়। আর শোন, খালি পায়ে যাব। সিঙ্গি মশাইয়ের আমবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে। বাগানের মধ্যিখানে একটা মাচার ওপর ছোট্ট ছাউনি। ভোলা সেখানে বসেই বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালেই সে যে কি করে টের পেয়ে যায় কে জানে। আর টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায়। সন্ধ্যের অন্ধকার আজ বেজায় গাঢ়। আকাশের কোণায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। চারিদিকে ব্যাঙ আর পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে। সিঙ্গি মশাইয়ের আমবাগানের দিকে যত এগোচ্ছি ততই অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছে। তার পিছনেই থলে হাতে আমি হাঁটছি। কিছুক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বলল, ভোলার কুঁড়ে ঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি ব্যাটার ছেলে নেই। কি করে বুঝলে ছোট মামা? দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না, ভোলা ওখান দিয়েই তো খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না? তুই বড্ড বোকা পুঁটু। রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, আয়, তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামা, কথাটা বলতে গিয়েই পারলুম না। ভোঁতা বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল। তার ভূতটা এখনো আছে। তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না। কিন্তু ভোলা বাগানে না থাকলেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায়। চুপ, খালি ছোট মামা ছোট মামা। ছোট মামা এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চলল। জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে। প্রতিবারই আমি ধমক খাচ্ছি। সাবধানে পা ফেল। আহ, দেখে হাঁটতে পারিস না? টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিক ওদিক তাকাচ্ছিলাম। কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে বলল, তুই এইখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়োবো না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়েই আমি ভূতের ভয়টা ভুলেই গেলাম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটু আঁশ নেই, একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ। থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় নাকি।
তাই উঠে দাঁড়ালুম। ছোট মামা এদিকে ওদিকে টর্চের আলো ফেলে পাকা পাকা আম কুড়িয়ে আনছে। মিঠে আমের গন্ধে আমার মুখে জল আসছে, কিন্তু এখন কি আম খাওয়ার সময়? কিছুক্ষণের মধ্যেই থলে প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেল। ছোট মামা বলল, এবার আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে। খাসা আম, বুঝলি পুটু? তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই তুই ডাকবি। ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুঁড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেল। কোনো গাছের মাথায় পাখি ডানার জল ঝাড়ল। সেই শব্দেই আমার বুকটা ধড়াস করে উঠেছিল, কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টাই ক্রমশই তাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরেই ধূপ ধূপ শব্দে ছোট মামা এসে গেল। না, গাছটা খুঁজে পেলুম না। ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম, ভোলা আসছে। ছোট মামা, বড্ড অন্ধকার যে। টর্চ জ্বালি আর ভোলা দেখতে পাক, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে, আর আমার এই হাতটা ধরে থাক, ছাড়বি না বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তি থলেটা নিল, কিন্তু তার একটা হাত ধরেই আমি ছেড়ে দিলাম। উহ, কি সাংঘাতিক হাড়হিম হাত! কি হলো, হাত ছাড়লি কেন? তোমার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। দূর বোকা, জল কাদা ঘেঁটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় শিগগির। এই সময় সত্যিই ভোলার হেঁড়ে গলার গান শুনতে পেল। ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরে থাকতেই হলো। ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছে, আমিও দৌড়চ্ছি। কতক্ষণ যে দৌড়চ্ছি তা জানি নে। আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম। কাঁদো কাঁদো গলায় বললুম, ওহ ছোট মামা, আমার পা বড্ড ব্যথা করছে যে। অনেকটা ঘুরপথে আসতে হলো, কিন্তু কি আর করা যাবে। এবার ধীরে সুস্থে যাওয়া যাক। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এখানে ওখানে জোনাকি চলছে। কাছেই কোথায় যেন শিয়াল ডাকতে শুরু করলো। একটু ভয় পেয়েই বললাম, আমরা আমরা কোথায় এসেছি ছোট মামা? নদীর ধারে, বুঝলি না? ভোলার চোখ রাত বিরেতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো। তা ফুটু, এবার একটা আম টেস্ট করে দেখি, তুই কি বলিস? সিঙ্গি মশাইয়ের বাগানের আমের এত নাম ডাক, দেখি সত্যি কিনা। ছোট মামা সেইখানেই বসে পড়ল। তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলো। চুপ করে দাঁড়িয়ে আছি আর ভাবছি এবার আমাকেও হয়তো একটা আম খেতে দেবে। কিন্তু ছোট মামা যেন আমার কথা ভুলেই গেছে। ক্রমাগত আম খাচ্ছে আর আটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলে গিয়েই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলুম না, ছোট মামা কেমন আমগুলো? ফার্স্ট ক্লাস, তুই খেলে টের পেতিস পুটু, কিন্তু কি আর করা যাবে, সবগুলোই যে আমি ঝোঁকের বসে খেয়ে ফেললুম। সব? হ্যাঁ রে, তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি। এই বলে ছোট মামা আমার মাথায় তারপর মুখে হাত বোলাতে থাকলো। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলুম, আর না ছোট মামা, উফ, বড্ড ঠান্ডা লাগছে। আমের গন্ধ কেমন মিঠে টের পাচ্ছিস পুটু? এই নে আমার হাত শোঁক। ছোট মামার আঙুল আমার নাকে ঢুকতেই আঙুল চেপে ধরলুম। তারপরেই টের পেলুম আঙুলটা বেজায় শক্ত বটে। আঙুল না হাড়! রাগে দুঃখে কেঁদে ফেললুম। ছোট মামা আদুরে গলায় বলল, কাঁদে না ছোনা, কাল তোমায় আম খাওয়াবো। এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি। ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবে কল্পনাও করি। উঠে গেল হাত ধুতে। সেই যে গেল, আর ফেরার নাম নেই। জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম। এবার একদল শিয়াল ডেকে উঠল। তখন ভয় পেয়েই ডাকলুম, ছোট মামা, ছোট মামা, ছোট মামা, ছোট মামা। পুটু, 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 আমি এখানে।
বিশ্বাসঘাতক! এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে। হায় হায়, সবগুলো আম একা সাবার করেছে। ছোট মামা, তুমি তো... আমিই তো মানে? মিথ্যুক কোথাকার! না ছোট মামা, আরে তুমি তো আমাকে এখানে এনে আমগুলো একাই খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলে। শাট আপ! দেখি তোর মুখ শুকে। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরও তর্জন গর্জন জুড়ে দিল। কিছুই বলার সুযোগ পাচ্ছিলাম না। একটু পরে মামা হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়ল। বাতাসাভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা এসেছে, টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে পেলুম না, তারপর তোকে ডেকে ডেকে... ওহ কুটুরে, তুই এমন করবি ভাবতেও পারিনি। বিশ্বাস করো ছোট মামা, আমি আম খাইনি, তুমিই খেয়েছো। আবার মিথ্যে কথা! তোর মুখে আমের গন্ধ। তুমিই তো আদর করছিলে এঁটো হাতে। কি সাংঘাতিক ঠান্ডা ছিল তোমার হাত। আমার হাত ঠান্ডা? বাজে কথা বলবি নে। এবার বল, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোট আমার হাত তো মোটেই ঠান্ডা নয়। অমনি বুকটা ধরাস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল? আর আর আঙুলটা নিরেট হাড় কেন? আর ভাবতে পারলুম না, কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট মামা, ছোট মামা, তাহলে শিঙ্গি মশাইয়ের বাগানের সেই ভূতটা তুমি সেজে আমাকে এখানে টেনে এনেছিল। শাট আপ! খালি বাজে গল্প, মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক। তোর শাস্তি পাওয়া উচিত। থাক তুই এই শ্মশানে পড়ে, আমি চললুম। ছোট মামা দৌড়তে থাকলো। আমি মরিয়া হয়ে তাকে অনুসরণ করলাম। ভাগ্যিস তাকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল, তাই তার নাগাল পেতে অসুবিধা হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলাম। ছোট মামার রাগ পড়তে 3 দিন লেগেছিল, তবে আমার কথা ছোট মামা কিছুতেই বিশ্বাস করেনি। আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে, তবে ঠকে শিখেছি আম কুড়াতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, ভোদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল, তুই সত্যি বড্ড বোকা পুটু। ভূত ব্যাটার ছেলে যখন আম সাবার করছিল তুই রাম চাইলেই পারতিস। রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস।